হ্যালো লিসনার্স, আমি সারাবান সালসাবিলা। আমি সাভার থেকে আসছি। আমার ঘটনাটা শুরু হয় ডিসেম্বর মাসে 2015-তে। জি আমার অপারেশন হয় অ্যাপেন্ডিক্সের। জি আমি যেদিন অপারেশন হয় তার 6 দিন পর আমি রাতে বিছানায় একলা ছিলাম হুম, হসপিটালের বেডে। জি হসপিটালের বেডে রাত প্রায় 3টা বাজে। 3টার দিকে মানে বিছানার নিচে একটা শব্দ হয়, শব্দে ঘুম ভেঙে যায় আমার। শব্দটা একতালেই চলছিল। হুম, মনে হচ্ছিল বিছানার নিচে কেউ একজন আছে যে শব্দ করছে। আচ্ছা পরে মানে বিছানার নিচ থেকে কান্নার শব্দ আসে, আবার মাঝে মাঝে হাসিরও শব্দ আসে। হুম, তখন আমার মা বাবারা ছিল না। আচ্ছা পরে যখন আমার নানু আমার রুমে ঢুকে হুম, তখন আমি চিৎকার করি, আমার বাবা মা সবাই আসে। হুম, আসার পর আমি বলি যে বিছানার নিচে কিছু একটা আছে। তখন আচ্ছা আমার আম্মু দেখে একটা টেনিস বল। টেনিস বল, হ্যাঁ, আচ্ছা আর হসপিটালে সচরাচর টেনিস বল থাকে না, হুম, আর আমার অপারেশনের রুগী আর টেনিস বল থাকার কথা ছিল না। হুম, তারপর থেকে যখন বাসায় আসি বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আমার সাথে। এরকম বিভিন্ন ধরনের নানা ধরনের ঘটনা ঘটে। মানে আমার চুল ধরে টানে, আমার সাথে কথা বলতে চায় কেউ একজন, কেউ একজন। হুম, আমি মানে কিছু একটা দেখি, কিছু একটা ফিল করি, আমার কাছে এসে কান্না করে, আমার পাশে থাকে, এটা বুঝতে পারি। আমার ফ্যামিলিতে কেউ এসব বিশ্বাস করতো না। আচ্ছা এই টেনিস বলটা হঠাৎ করে হসপিটালের ভেতরে আপনার বেডের নিচে কিভাবে আসলো? হসপিটালের বেডের নিচে কিভাবে আসলে এটা কিছু আমি জানি না, কিন্তু ওখানে থাকার কথা ছিল না, কারণ আমার কোনোভাবেই থাকার কথা ছিল না, কথা ছিল না। রাইট। এবং তারপর থেকেই সমস্যাটা শুরু হয়ে সমস্যাটা গেছে। শুরু হয়। ওকে, তারপর একদিন মানে 24শে ডিসেম্বর রাত 3টার সময় আচ্ছা তার আগে বলি, আপনি টেনিস বলটা টাচ করেছিলেন বা বাসায় নিয়ে এসেছিলেন এরকম কোনো না, কিছু? টেনিস বলটা বাসায় নিয়ে আসা হয়নি। টাচ করেছিলেন? না, টাচও টাচও করা করেনি, হয়নি। আচ্ছা ওকে। তারপর থেকে রাত 3টার সময় আমার আমার বিছানার পাশে কান্না শুরু হয়। হুম, কান্নার শব্দটা একটু ধীরে ধীরে বাড়তে থাকে, প্রথমে আসতে হয় প্রথমে তারপর আসে, আস্তে আস্তে, বাড়তে থাকে। আচ্ছা দেন আমার নানু আমার পাশে শুয়েছিল। নানুকে যখন আমি নানুকে যখন জাগিয়ে তুলি, তখন নানু দেখে আমার মাথার কাছে একটা ঘন কালো ছায়া আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা তখন নানু জোরে জোরে মানে আয়াতুল কুরসি বিভিন্ন ধরনের সূরা পড়া শুরু করে। তখন মানে হাসির শব্দটা আরো বেশি বিকট ভাবে হয়। তখন ওই ছায়াটা ঘরের এক পাশ থেকে এসে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। তখন আমাদের ফ্যামিলির সবাই বিশ্বাস করে। দেন 3 জানুয়ারি 2016-তে আমার বিকালবেলা আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখি, যে স্বপ্নে একটা মেয়ে আমাকে মারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্বপ্ন থেকে আমি যখন উঠি, মারে, হ্যাঁ স্বপ্নে আমাকে যে যে জায়গায় মারা হয়েছে, ঘুম থেকে ওঠার পর সেই জায়গায় প্রচন্ড ব্যথা, আর আমার হাতেও কাটার দাগ ছিল। একজন যে হাত আমার চিপে ধরেছে সেই দাগটা ছিল। তারপর থেকে আমার অসুস্থ, মানে যখনই কিছু একটা দেখি তখন আমার অসুস্থ হয়ে যায়। এখনো মানে ডক্টর ঠিক মতো ধরতে পারেনি যে আমার কি রোগ হয়েছে। কিন্তু আপনি ছাপটা পান, ঘুম থেকে ওঠার পর ছাপটা পান, আর হ্যাঁ, স্বপ্নে যিনি মারেন তার চেহারা কিরকম? তার চেহারা একটা মেয়ে, অনেক লম্বা চুল, মানে চোখ বড়। আর আরেকদিন ঘটনা ঘটছে, আমি সেলফি তুলতেছিলাম, হুম, আমার সেলফির পাশে চোখ ছিল। আচ্ছা আমি সেলফি তুলতেছি, আমার পাশে একটা চোখ ছিল। সেটা না হয় ধরলাম আমি, টেকনিক্যাল ডিফিকাল্টিস হতে পারে, কিন্তু বা কোনো ধরনের অন্য ঝামেলা হতে পারে, ক্যামেরার সমস্যা হতে পারে, হতেই পারে। বাট স্বপ্নে যে মেয়েটাকে দেখেন, এই মেয়েটার সাথে আপনার বাস্তবে কোনোদিন কি কোনো দেখা হয়েছিল বা এর সাথে কোনো পরিচয় আছে আমি আপনার? একদিন বই পড়ছিলাম, হুম হুম, আমাদের জানালা সেটা অনেক বড় একটা জানালার কাঁচের জানালা, আর উপাস থেকে মানে দেখা যায় সবকিছু। আমি একটা মেয়ে দেখি, সেম মেয়ে, যে মেয়েটাকে আমি স্বপ্নে দেখেছি, হুম হুম, সেই মেয়েটা বসেছিল। যখনই আমি ভয় পেয়ে উঠে বসি, মেয়েটা সেখানে ছিল না, কিন্তু সেই মেয়েটাই আমাকে স্বপ্নে আমাকে মারে। এই মেয়েটাই মারে? জি। তারপর থেকে আমি এখন অসুস্থ, মানে যখনই কোনো কিছু একটা ঘটনা ঘটে, আমার জ্বর ওঠে, আমার বমি হয়, এই ধরনের ঘটনা ঘটতেই আছে। ওকে, শুনে আসবো এখন মেহেদী হাসান শাওনের সেই চমচমের ঘটনাটি। হাই লিসনার্স, আমি মেহেদী হাসান শাওন, আসছিলাম খালিশপুর নেভিগেট থেকে। ওকে, সো আপনি বলবেন একটা লাশের কাহিনী, রাইট? জি জি, শুনি। আচ্ছা, আমার এই কাহিনীটা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটা। এটা খুব রিসেন্টলি, ডিসেম্বর মাসে। হ্যাঁ, ডিসেম্বর মাসে এই প্রথম ডিসেম্বরে? দিকে, হ্যাঁ আচ্ছা 2015-এর ডিসেম্বর মাসে।
আমার ফ্রেন্ডের নাম সবুজ, সে খুলনা আলিয়া মাদ্রাসা একজন স্টুডেন্ট ছিল। তো আমার ফ্রেন্ডের একটা রিলেটিভ ছিল, তো রিলেটিভটা একদিন হঠাৎ করে মানে সাডেনলি ডেথ হয় রোড অ্যাক্সিডেন্টে। তো রোড অ্যাক্সিডেন্টে ডেথ হওয়ার পরে তাকে যথাযথভাবে হসপিটাল নেওয়া হয়, খুলনা মেডিকেল কলেজ হসপিটালে। তো সেখানে আপনি জানেন যে ডেড বডি যেসব কেস আছে, অ্যাক্সিডেন্ট কেস আছে, সেসব কেসে পুলিশ সাধারণত পোস্টমর্টম ছাড়া কোনো মানে ডেড বডি হ্যান্ড ওভার করে না প্যারেন্টসদের কাছে। সো বাট আমার ফ্রেন্ডের রিলেটিভরা সেই ডেড বডিটা কোনো মতো পোস্টমর্টম ছাড়াই মানে পুলিশের কাছে দাবি করে যে আপনার পোস্টমর্টম ছাড়াই আমাদের ডেড বডিটা দিয়ে দেন। বাট পুলিশ কোনোভাবেই মানে না। সো যথাযথভাবে পোস্টমর্টম হয়। তো পোস্টমর্টম শেষে আবার একটা নিয়ম আছে যে পুলিশ শেষে যে গার্জিয়ানদের মানে ডেড বডিটা দেখানোর জন্য একবার ডাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন আমার ফ্রেন্ডের ওই রিলেটিভের ফ্যামিলিতে কোনো পুরুষ মানুষ না থাকায় আমার ফ্রেন্ডকে এন্ড ওই ফ্যামিলির যে বড় ভাই ছিল তাকে ডাকা হয় ডেড বডিটা দেখার জন্য। আচ্ছা। তো আমার ফ্রেন্ডরা ওই ডক্টরের সাথে যায় খুলনা মেডিকেল কলেজে মর্গে। তো মর্গে তো প্রচুর লাশ। জি। তো তখন আমার ফ্রেন্ডকে যখন ওই লাশটা দেখানো হয়, আমার ফ্রেন্ডটা দেখতেছে যে লাশটা একটা পাশ পুরো থেতলে গেছে, বুকে সেলাই এন্ড ফেসের পুরো একটা সাইড থেকে রক্ত গড়িয়ে পড়তেছে। আচ্ছা। তো এই অবস্থায় আমার ফ্রেন্ড দেখতেছে যে লাশটা তার দিকে তাকিয়ে আছে। কিন্তু এটা হওয়া সম্ভব না, বিকজ ডেড বডির লাশ সবসময় চোখ বন্ধ থাকে। যদি বন্ধ করা থাকে আগে তাহলে তো বন্ধই থাকার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার ফ্রেন্ডটা দেখতেছে যে না, চোখটা খোলা, তার দিকে তাকিয়ে আছে। আমার ফ্রেন্ডটা খুব ভয় পেল, বাট তখন আপাতত কাউকে কিছু বললো না। মোটামুটি সব কার্যক্রম শেষে ডেড বডিটা হ্যান্ড ওভার করা হয়। তো আমার ফ্রেন্ডের যখন ডেড বডি হ্যান্ড ওভার করা হয়, ডেড বডিটা নিয়ে যাওয়া হবে বগুড়া, তার মায়ের পাশে কবর দেওয়া হবে, এই জন্য বগুড়া নিয়ে যাওয়া হবে ডেড বডিটা। তো একটা অ্যাম্বুলেন্স ঠিক করা হয়, অ্যাম্বুলেন্সে ভাড়াটা মিটিয়ে এখন ডেড বডি নিয়ে যাওয়া হবে বগুড়া। অ্যাম্বুলেন্সটা স্টার্ট করে মোটামুটি ফকিরহাট পর্যন্ত ভালো মতোই পৌঁছায়। আচ্ছা আচ্ছা, ফকিরহাট যাওয়ার পর অ্যাম্বুলেন্স আর চলতেছে না, আর যাচ্ছে না সামনে। তো এখন ড্রাইভারকে বলতেছে কেন যাচ্ছে না। তো তখন ড্রাইভার বলতেছে যে হয়তোবা অ্যাম্বুলেন্সের পেট্রোল নাই, এই জন্য হয়তোবা যাচ্ছে না অ্যাম্বুলেন্স। তো ড্রাইভার একটু পর চেক করলো, যে দেখলাম যে না, পেট্রোল ঠিক আছে, তেলের কোনো প্রবলেম নাই, বাট অ্যাম্বুলেন্সটা সামনে আগাচ্ছে না। তো এমন অবস্থায় ড্রাইভার শুনতেছে যে পিছন থেকে ডেড বডিটার ওইখান থেকে শব্দ আসতেছে যে আমাকে তোরা এখান থেকে নিয়ে যাস না, ফকিরহাট থেকে তোরা আমাকে নিয়ে যাস না, আমার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং আমার উপরে অনেক অবিচার করা হয়েছে। সো সে জানাচ্ছে যে মানে সে যাবে না এই কারণে। হ্যাঁ, লাস্টটা বলতেছে যে আমি ফকিরহাট ছেড়ে যাবো না, আমাকে এখান থেকে নিয়ে যাস না। তো আমার ফ্রেন্ডটা শুনতেছে, ড্রাইভারটা শুনতেছে। তো ড্রাইভার এবার পিছনে যে বসা ছিল ওই লাশটার ওয়াইফ প্লাস ওই সেই মামাটা, তো তাকে বলা হচ্ছে যে আপনারা একটু দেখেন লাশটা ঠিক আছে কিনা। তো পিছন থেকে বলতেছে হ্যাঁ, লাশটা তো ঠিক আছে, ঠিক মতোই শুয়ে আছে, বাট প্রবলেম হলো যে লাশটা থেকে অবিরত রক্ত পড়তেছে, এখনো পর্যন্ত ব্লিডিং হয়ে যাচ্ছে। বিউটিফুল স্টোরি। তারপরে কি হলো? হ্যাঁ, তো বিকজ সকালবেলা মানে লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বাট এখন রাত বাজে 2টা-3টা, এখনো অবিরত ভাবে ব্লাড বের হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা হলো সবচেয়ে আশ্চর্য। তো এতক্ষণ পর্যন্ত ডেড বডির শরীর থেকে ব্লিডিং হওয়ার কথা সাধারণত না, এই জন্যই আপনারা মানে ব্যাপারটা খুব অবাক করার মতো। আচ্ছা, তো আরেকটা অবাক করার জিনিস হলো ডেড বডিতে থাকে একটা কিরকম একটা অস্বস্তিকর ফিলিংস বের হচ্ছিল। আমরা যেমন আমাদের পাশে কেউ দাঁড়ালে বা কেউ থাকলে যদি আপনি বলছেন একটু গরম গরম কেমন একটা ভাব বের হচ্ছে, গরম গরম যে একটা ভাব বের হওয়ার কথা, এটা খুব অদ্ভুত ব্যাপার, গরম ভাব বের হচ্ছে। কারণ আমরা সাধারণত জানি যে যখন মানুষ মারা যায় তারপরে মানে টেম্পারেচার ফল করে এবং মানুষ ঠান্ডা হয়ে যায়, কিন্তু আপনি বলছেন হ্যাঁ, এবং আপনি বলছেন যে সেখান থেকে গরম একটা ভাব বা বাতাস বের হয়ে আসছিল। এটা কি খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু তো
ড্রাইভার তো এবার ভয় পাইছে। ড্রাইভার বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমার তো অ্যাম্বুলেন্স যাচ্ছে না, আমি খুলনা মেডিকেল কলেজে ফোন দিয়ে আরেকটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেছি, তো আপনারা ততক্ষণ পর্যন্ত ডেড বডিটা একটা ভ্যানে করে নিয়ে সামনে এগোতে থাকেন। হ্যাঁ, তো যথাযথ এভাবে খুলনা মেডিকেল কলেজে ফোন দেওয়া হলো, সেখান থেকে একটা অ্যাম্বুলেন্স রওনাও করলো। তো ওই ড্রাইভারটা করলো কি, রাত্রেবেলা একটা ভ্যানের ব্যবস্থা করে ভ্যানটাতে করে ডেড বডিটা সামনে আগানোর জন্য বলা হইলো। তো ড্রাইভার ওইখান থেকে বললো যে আমার ভাড়া লাগবে না, আমি চলে যাচ্ছি, আপনার ডেড বডিটা নিয়ে সামনে যান। তো তারপরে ভালো মতো ডেড বডিটা নিয়ে যাচ্ছে ভ্যানওয়ালা। তো হঠাৎ করে ভ্যানের টায়ারটা পাঞ্চার হয়ে গেল। ভয়ের উপরে ভয় রাসেল ভাই, ঠিক আছে। হঠাৎ করে থেমে যাবে, ঠিক আছে, এটা কেউ হঠাৎ ভাবেনি করে আর কি। বাস্ট হয়ে গেল। এখন অন্ধকার রাত, চারপাশে প্রচুর অন্ধকার, তার মধ্যে মানে ডেড বডি সহ 3 জন মানুষ, মানে খুব একটা ভয়ঙ্কর ব্যাপার। Right. হ্যাঁ, তো তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে অ্যাম্বুলেন্সটা আসলো। অ্যাম্বুলেন্স আসার পরে মোটামুটি ডেড বডিটা নিয়ে অ্যাম্বুলেন্সটা বগুড়া পর্যন্ত পৌঁছালো। দাফন কাফন শেষে সকালবেলা কবর দেওয়া হলো লাশটাকে। তো রাসূল ভাই, ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারতো, বাট ঘটনাটা এখানে শেষ হলো না। ডেড বডিটার যে ওয়াইফ ছিল, সেই ওয়াইফটাকে 3-4 দিন পরে একটা স্বপ্ন দেখে। ওয়াইফটা আচ্ছা, স্বপ্ন দেখে এরকম যে ডেড বডিটাকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই কবরে ডেড বডিটা নাই, ডেড বডিটা উধাও হয়ে গেছে, মানে ভিতরে কেউ নাই। ঠিক আছে, তো মানে সেই মানে ওই ডেড বডির ওয়াইফ খুব ভয় পেল। তো সেই ডেড বডির ওয়াইফ আমার সেই ফ্রেন্ডকে আবার জানালো বিষয়টা জানানোর পরে আমার ফ্রেন্ডটা আসলো। ফ্রেন্ডটা এসে বললো যে আমি তো আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট, আমার এখানে খুব বড় একটা হুজুর আছে, আপনি চলেন আমরা ওনার সাথে কথা বলি। তো রাসূল ভাই, আলিয়া মাদ্রাসায় একজন হুজুর আছে যার বয়স এখন পর্যন্ত 120। হ্যাঁ, এবং উনি এখনো জীবিত। আছেন। আমরা মানে তাকে দাদু হুজুর নামে বলি। আচ্ছা, আপনি আশ্চর্য হবেন যে সে প্রায় 3-4 কিলোমিটার পথ প্রতিদিন হেঁটে বাজার করেন, প্লাস প্রতিদিন 3 তলায় নামা ওঠা করেন 5 ওয়াক্ত আচ্ছা। নামাজের সময়। আচ্ছা, ঠিক আছে, তো সেই দাদু হুজুরের কাছে যায় আমার ফ্রেন্ড আর সেই মহিলা। তো যাওয়ার পরে সেই দাদু হুজুর করে কি, তার জিনের মাধ্যমে সে খোঁজ লাগানোর পরে সে জানালো এটাই যে আপনার হাজবেন্ডের উপরে একটা খারাপ আত্মা ভর করছিল। তো সেই খারাপ আত্মা ভর করার পর সেই খারাপ আত্মাটা আপনার হাজবেন্ডের কবর দেওয়ার পরে সেইখান থেকে আপনার হাজবেন্ডকে নিয়ে গিয়েছে। আচ্ছা, এবং তিনি আরো বললেন যে যা হয়েছে, আপনি নেক্সট এই কবরটা আর কোনো খোঁড়াখুড়ির ব্যবস্থা করবেন না, কবরটা যেভাবে আছে সেভাবেই থাকুক, আপনারা কোনো খোঁড়াখুড়ির ব্যবস্থা করবেন না। তো রাসূল ভাই, এটা ছিল আমার ঘটনা। শুভ্রর ঘটনা শুনবো এবং সেই সাথে আপনি যেরকম শুভ্রর কথা শুনে ভয় পাবেন, আমি ভয়ও পাবো একইভাবে। হয়তো শুভ্রর ঘটনার সাথেই আমি চলে যাব, একটু নস্টালজিক হয়ে যাবো, সেদিনে সেই দিনটাই চলে যাবো এবং সেই ভালোবাসাগুলো আবারও ফিরে পাবো। এন্ড থ্যাংক ইউ ম্যাম সিং, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি ঘটনায়। রাসেল ভাই, আমি সরাসরি ঘটনাটি শুরু করছি। আমার ঘটনাটি স্টার্ট হয়েছিল 2014 সালে 13 এপ্রিল, অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন। ঘটনাটি স্টার্ট হয়েছিল নেত্রকোনায়। ঘটনাটার শুরুতে আমার একটা অভ্যাস ছিল সকালবেলা মর্নিং ওয়াক করার, এখনো পর্যন্ত আছে। তো মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে, 2জন ফ্রেন্ড আমার সাথে ছিল। তো মর্নিং ওয়াক করার এক পর্যায়ে শেষের দিকে আমরা রেস্ট নেওয়ার জন্য একটা নদীর ধারে, নেত্রকোনার বিখ্যাত মগরা নদী, সেই মগরা নদীর ধারে বসেছিলাম মাঝবাজার এলাকায়। তো রেস্ট নিচ্ছিলাম, নিয়ার অ্যাবাউট 7টা কি 7:30 বাজে ওই সময়। এবং যে প্লেসটা মোটামুটি খুব ঠান্ডা প্লেস ছিল, আশেপাশে মানুষজন নেই বললেই চলে। তো আমরা রেস্ট নেওয়ার এক পর্যায়ে কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমরা এখানে 3 জন ছাড়াও আশেপাশে হয়তোবা কেউ আছে। তো আমি একটু ডানে বামে তাকালোর পর দেখলাম অনেক দূরে 4-5টা ছেলে মেয়ে খেলাধুলা করছে, তাছাড়া আমাদের ধারে কাছে কেউ নেই। তো আমি একটু আমার কেমন যেন ওয়ার্ড ফিল হচ্ছিল যে কি আমাদের আশেপাশে কেউ যেমন ঘুরে যাচ্ছে এরকম মনে হচ্ছিল। দেন আমি আমার ফ্রেন্ডকে বললাম, তুমি কি কিছু দেখতে পাচ্ছ কিনা বা কোনো কিছু অনুভব করছো কিনা? তো সে বললো যে না, আমি এরকম কিছু ফিল করছি না, কিন্তু আমার কেন যেন খুব মানে কিছু একটা মনে হচ্ছিল যে কোনো একটা খারাপ কিছু একটা হতে যাচ্ছে বা কি যেন একটা আছে। দেন আমি ওখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম ফ্রেন্ড সবাই মিলে। সমস্যাটি শুরু হলো সেদিন বিকাল থেকে। বিকালবেলা হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই
এবং রীতিমতো বললে যেটা চলে যায়, আমি অসুস্থ একটু কমই হতাম, কিন্তু সেদিন আমি হঠাৎ করে জ্বর, এবং 1 ঘন্টার মাঝখানে আমার জ্বর 102 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে গেল, এবং আমি মোটামুটি সন্ধ্যা লাগাত ভালোই অসুস্থ হয়ে যাই। আমি বিছানায় শুয়েছিলাম, সন্ধ্যা পেরিয়ে রাত 8টা বাজলো। 8টা বাজার পরে আমার চোখটা কেমন যেন লেগে আসছিল। আমি সেটা ঘুমিয়ে পড়েছিলাম বা কি আমি সেটা বলতে পারছি না। চোখ বন্ধ করে থাকা অবস্থায় আমার কেন জানি সবকিছু ফ্ল্যাশব্যাক হওয়া শুরু করছে, মনে হচ্ছে কেউ আমাকে দিয়ে করাচ্ছে বিষয়টা। আমি নিজে করতে যাচ্ছি না, বাট আমি সেটা ফিল করছি। সবকিছু ফ্ল্যাশব্যাক হওয়া শুরু করেছে, আমি পিছন দিকে ফিরে যাচ্ছি আস্তে, ফিরতে ফিরতে ঠিক সেই সকালবেলা যেখানে আমি বসেছিলাম। আমার চোখের সামনে ক্লিয়ারলি ভাসছিল যে আমরা যেখানে বসেছি সেখানে, এবং পারপেন্ডিকুলারলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা ফিগার, ছোট্ট একটা ফিগার, তুলার মতো সাইজের। ফিগারে কোনো কিছু ছিল না, বাট তুলার মতো দেখতে। হ্যাঁ, তুলার মতো আচ্ছা। দেখতে বলতে খুব গোলাকার, আচ্ছা, সাইজে ছোট, আচ্ছা, আচ্ছা, পুরো একটি বলা যেতে পারে। ইন্টারেস্টিং। 3টা চোখ, 3টা চোখ। 3টা চোখ, আচ্ছা, নাথিং মোর দেন 3টা চোখ, এবং সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদেরকে ঘুরছে, সার্কেল করছিল। সার্কেল করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, টোটালি সার্কেল, ও আচ্ছা আচ্ছা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আচ্ছা, সামনে যাচ্ছে একবার, পেছনে আসছে একবার, এরকম ভাবে। টোটালি ঘুরছে না। ওকে। দেন আমি জাস্ট আমি সেটা দেখছি, বাট মনে হচ্ছে কেউ যেন আমাকে দেখাচ্ছে সেটা। হঠাৎ করে আমার মনে হলো যে আমি সে সময় শুয়েছিলাম, আপনি যদি শুয়ে থাকেন রাসেল ভাই, হঠাৎ করে যদি উপর থেকে একটা বস্তা বা বড় যদি কিছু আপনার উপর পড়ে যায়, আপনার যেরকম ফিল হবে, মনে হলো সেই ফিগারটা আমার চোখের দিকে সরাসরি চলে আসে, এবং সাথে সাথে আমার চোখ খুলে যায়। মানে আমি মনে করলাম যে আমি ঘটনাটা আসলে সরাসরি হয়নি, কিন্তু আমি জাস্ট এটা ফিল করেছি। দেন আমি দেখলাম সম্পূর্ণ শরীর আমার ঘেমে আমার জ্বর মোটামুটি চলে গিয়েছে, বাট মাথা ব্যথা, সেদিন থেকে মাথা ব্যথা শুরু হয়। দেন পরের দিন আমি সেই জায়গায় যাই আমার ফ্রেন্ডের সাথে, পয়লা বৈশাখের শুরুতেই ঠিক সেই টাইমে 7:30টার দিকে আমি যাই। যাওয়ার পর আমি সেখানে তেমন কিছুই পাইনি। চলে আসার সময় জাস্ট ওই এরিয়াটা ক্রস করার সময় আমার কানে কিছু একটা বলছিল, যে ভয়েসটা আমি মানুষের ভয়েস বলবো না কিসের ভয়েস বলবো বুঝতে পারছি না, বলছিল যে পেছনে লেগে থাক, পেছনে লেগে থাকবো, একটা কথা। পেছনে লেগে থাকবো মানে আপনাকে বলছে কেউ? হ্যাঁ, আমাকে বলছে পেছনে লেগে পেছনে থাকবো। লেগে সাথে সাথে আমি পাশে যে 2জন ছিল ফ্রেন্ডদেরকে আমি বললাম যে এরকম কিছু দেখতে পাচ্ছ কিনা, যে অনুপম তুমি কিছু দেখতে পাচ্ছ কিনা, এরকম শুনতে পাচ্ছ কিনা। না, আমি এরকম কিছু শুনতে পারিনি। তো শুধুমাত্র আপনি শুনতে শুধুমাত্র পাচ্ছিলেন? আমি, আমার সাথে অনুপম আচ্ছা। এবং অপূর্ব আমার 2জন ফ্রেন্ড ছিল, কিন্তু তারা এটা কোনো কিছু ফিল করেনি। দেন আমি রাতের বেলা মাঝে মাঝে ফ্রেন্ড আমার সাথে থাকতে আসতো। দেন প্রবলেম যেটা শুরু হয়, একের পর এক আমার সাথে দুর্ঘটনা হওয়া শুরু করে, এবং একের পর এক, এবং 2015 সালে টোটালি আমার দুর্ঘটনার উপর দিয়ে যায়, এবং প্রত্যেকটা দুর্ঘটনার পরেই আমার কানে একটা আওয়াজ প্রায় বাজতো রাতের দিকে, যখন গভীর রাতে আমি ঘুম থেকে উঠে পড়তাম, যে পেছনে লেগে আছি, পেছনে লেগে থাক। এবং এক রাতে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুমিয়েছিলাম, সে বলল আমি ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করে ঘরে লাইট জ্বালিয়ে ফেলাম। আমার ফ্রেন্ড রাব্বি আমার সাথে থাকতো, আমি হঠাৎ করে ঘরের লাইট জ্বালিয়ে ফেলেছি। লাইট জ্বালিয়ে আমার চোখ বন্ধ, অ্যাজ লাইক এজ আমি হিপনোটাইজড। আমি টেবিলে গেলাম, টেবিলে যে কি যে ড্র করেছি, তো আমার ফ্রেন্ড রীতিমতো ভয় পেয়ে গেছে, সে কিছুই বলেনি, সে শুধু দেখেছে। দেন সকালবেলা উঠে বললো তুই এটা কি করেছিস। আমি বললাম কি করেছি, সে আমাকে দেখালো একটা পেজের ভিতর, সে পেজে আমি মানে দেখে অবাক হয়ে গেলাম যে 3টা চোখ এঁকেছি আমি, 3টা চোখ 3টা চোখ এঁকেছি যেরকম দেখেছিলেন আপনি? আমি যেরকম দেখেছি ওই সময়, আমি ওই সময় ফিল করেছিলাম যে 3টা চোখ, বাট ওইটা যে 3টা চোখ বলতাম, আমার 3টা চোখ ছিল 3টা চোখ ছিল। ছবির মধ্যে। ওনাটা আমি মাইমিসিং চলে আসার পরে, আমি যখন কলেজে ভর্তি হলাম, হুম। আমার ফ্রেন্ড যে রুমমেট ছিল তার, সেও বলেছে আমি এনে 4বার এই ঘটনা করেছি, এবং 4বারই এটি হয়েছে। এন্ড দেন আমার ফ্যামিলিতে আমার এক ফুপু আছেন, উনি বলেন, এবং আমি মোটামুটি দেখেছি উনার কাছে নাকি জিন আছে। তো উনি আমাকে যে কথাটা বলেছেন যে আগামী 3 বছর পর্যন্ত, 22 বছর বয়স পর্যন্ত সামথিং এই জিনিসটা প্রবলেম আমার উপর থেকেই যাবে, এবং আমাকে মেন্টালি উনি স্ট্রং থাকতে বলেছে, যে আমি যদি মেন্টালি স্ট্রং থাকি সে কিছু করতে পারবে না, বাট যখন আমি মেন্টালি উইক হয়ে যাব তখনই সেটা আমার প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। এন্ড এই ঘটনাটা লাস্ট শেষ যেটা আমার সাথে হয়েছিল মাইমিনসিং এ, এখানে আসার পরে কলেজে ভর্তি হওয়ার পরে, আমি আমার ফ্রেন্ডের সাথে 7টার দিকে মাইমিনসিং এর যে বিখ্যাত পার্কটা রয়েছে নদীর পাশে, জি। সেই নদীর পাশে বসেছিলাম আমি, 7টা কি 8টা বাজে, যে সিঁড়ির ধারে বসেছিলাম, হঠাৎ করে একটা লোক, আচ্ছা। সিম্পলি নর্মাল জেন্টেলম্যান যেভাবে বলা যায় সেরকম একটা লোক এসে আমার দিকে, জাস্ট আমার দিকে এমন ভাবে বললো সে আমাকে চেনে। ভাইয়া দেখেন তো আপনি
এই অ্যাড্রেসটা চিনেন কিনা বলে আমাকে একটা কাগজ দেখালো। আচ্ছা, আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, ওখানে কোনো অ্যাড্রেস ছিল না রাসেল ভাই। আচ্ছা, কিছু আমার পাশে আমার একটা ফ্রেন্ড ছিল, সে জাস্ট ভাবছিল যে আমি হয়তো কোনো একটা অ্যাড্রেস বলছি, বাট ওইখানে ছিল 3টা চোখ আঁকনি। ও, মানে যে চোখটা আপনি আঁকিয়েছিলেন 3টা চোখ আঁকনি ছিল। চোখ আঁকানো ছিল। দেন আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, সে লোকটা কিছু না বলে আবার চলে গেল। দেন আমি বসে বললাম, আমি মানে কিছু বুঝতে পারছি না কি হলো এটা। আমি বসে পড়লাম, বসে পড়ার পরে আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করলো কি হয়েছে। দেন আমি ফ্রেন্ডকে বললাম যে আমি যেই ছবিটা এঁকেছিলাম সেই ছবি। দেন এখনো পর্যন্ত মানে জাস্ট আমি এটাই অবাক হয়ে যাই, কোনো প্রবলেম হওয়ার পরে পিছনে লেগে থাকবো কথাটা আসে। এবং আমি এখন চেষ্টা করি মেন্টালি স্ট্রং থাকার জন্য, কিন্তু যখনই মেন্টালি উইক হয়ে যায় তখন আমার একের উপর প্রবলেম আসা শুরু করে। এবং ওকে, যদি আমার কথা সঠিক হয় তাহলে হয়তো বা 22 বছর পর্যন্ত আমাকে এই ঝামেলা বয়ে বেড়াতে ঝামেলা হবে। হতে হবে। আমরা কোনো কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি সাফায়াতের ঘটনা, এবং সাফায়াতের কাছে শুনে আসবো সেদিনের সেই রাতের ঘটনা। ঘটনাটা হচ্ছে 2001-এর। এটা হচ্ছে আমাদের কলোনিতেই, এবং আমাদের কলোনিতে যে মানে আমাদের স্কুলের ঘটনাটা। এটা আপনার আমাদের রিইউনিয়নের সময় 2001-এর 24শে ডিসেম্বরের কথা বলছি আমি। তো আমি পেশাগতভাবে আগে সব প্রকৌশল ছিলাম, সাউন্ড ইঞ্জিনিয়ার, এবং আমাদের বিজনেস ছিল। তো ওই টোটাল ইভেন্টের কাজটা আমরা পাই। তো এটা মানে ট্রেডিশনাল ভাবেই চলে এসেছিল। আমরা আব্বু করলো, তারপর আমার চাচা করলো, দেন আমি ইনভলভ হই। তো এর ঠিক 15 মিনিট আগের দিন রাতে সাউন্ড সেটআপ দিয়ে, লাইট সেটআপ দিয়ে মানে আমরা সব কাজ শেষ করব। তো মোটামুটি কাজ শেষ রাত 2টো কি 2:30 তখন। তো আমরা কাজ শেষ করে আমরা যাচ্ছি চা খেতে বাগানতলির মোড়ে। বাগানতলির মোড়ে যাওয়ার আগে আমরা সব লাইট টাইটস গুলো মানে সবকিছু জ্বালিয়েই মোটামুটি আমরা বের হয়ে গেছি। যে দেখার যে ছিল যে লাস্ট চেকিংটা, চা খেতে চলে যাই। তো সবাই ব্যাক করলো, আমি সবার পিছনে ছিলাম, আমি একটু ধীরে ধীরে আসছিলাম। তো আমাদের স্কুলের যে গেটের একটু সামনে হচ্ছে আমাদের কলোনির মেইন গেটটা। মেইন গেটটা ক্রস করে টেনিস কোর্টের সামনে আসলাম। টেনিস কোর্টের সামনে আসার পরে আমি দেখলাম কি আমাদের স্কুলের গেটের সামনে তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছটা অনেক পুরাতন, এবং এই তেঁতুল গাছটা নিয়ে অনেকের অনেক ধরনের অনেক কথা আছে আমাদের কলোনির। এটা যারা এখন সিজিএস কলোনি থেকে শুনছে তারাও বলতে পারে। তো গাছটারও অনেক বয়স, প্রায় এটা আপনার 100 ইয়ার্স ওভার গাছটার বয়স। তো ওই গাছ সম্পর্কে মানে পরে আমি যেটা জানতে পারছি আমার আব্বুর কাছ থেকে, সেটা আমি পরে আসছি। তো আমি টেনিস কোর্টটা ক্রস করে মানে আমি দেখলাম কি, যখন আমি গেট দিয়ে ঢুকলাম গাছে কোনো বাতি জ্বালানো নাই, কিন্তু জাস্ট 30 মিনিটস অ্যাগো আমরা কিন্তু লাইট স্টেজ সবকিছু জ্বালিয়েই কিন্তু আমরা বের হয়েছি। তো মানে খুব খারাপ লাগলো যে কি রে, আমি লাইটের জ্বালায় গেলাম, এগুলো নাই, এখন বন্ধ। আমি ঠিক তেঁতুল গাছের সামনাসামনি আসার পরে টোটালি ফ্রিজড, মানে আমি আর এক পাও সামনে এগোতে পারছি না। ঠান্ডার সময় আমি ঘামছিলাম, প্রচন্ড পরিমাণ ঘাম আমার। হঠাৎ করে মানে ওই আমি স্ট্যাচু হওয়া অবস্থাতেই আমি হঠাৎ করে আমার বাম কানের পাশ দিয়ে কিছু একটা সাই করে ছুটে গেল, লাইক এ বুলেট। তো আমি ঠিক বাম দিকে যখন তাকাচ্ছি, বাম দিকে তাকানোর পরে ঠিক রাস্তার অপোজিট দেখছি আমি দুটো লোক, একটা লোক আরেকটা লোককে খুব ভাবে মারছে, এবং এমন ভাবে মারছে যে মানে মারতে মারতে প্রায় মানে ডেড বডির মতো করে ফেলছে। হঠাৎ করে মানে আমার খেয়ালটা ছুটে যাওয়ার পরে দেখি ওখানে মানে সিনেমা যেরকম ভ্যানিশ হয়ে যায় ওরকম কোনো কিছুই নেই। পরে মানে আমি দেখি কি আমি মোটামুটি নর্মাল, কিন্তু আমার পুরো শরীর তখন ঘামে ভেজা। মানে শীতকালের ভিতরে ঘাম করতে থেকে আসবে। ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে আমি আমার টেকনিশিয়ানদের জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তোমরা লাইটগুলো কেন খুললা? ওখানে তো আমি লাইটের জ্বালায় রেখেছিলাম। তো আমার মানে টেকনিশিয়ানটা বলতেছে, বস আমরা কি বলবো, আমরা মানে গাছের সামনে এসে দেখি কি মানে লাইট আমরা যেগুলো লাগাইছিলাম গাছের উপরে ওগুলো খুব সুন্দরভাবে গুছায় টুছায় গাছের নিচে কে যেন রেখে দিছে। ওরা কেউ কিছু করেনি? না, ওরা কেউ কোনো কিছু করেনি। এবং তারাও খুব অবাক হয়ে গেছে, কারণ একটা গাছ যখন লাইটিংস দিয়ে সাজাতে যায় তখন অনেক কষ্ট করা লাগে, প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যায়। 2-3 ঘন্টার যে কাজটা, 2-3 ঘন্টার কাজটা কিভাবে আধা ঘন্টার ভিতরে মানে কমপ্লিট করে ফেললো? আধা ঘন্টা কিভাবে মানে এতগুলো লাইট নামিয়ে ফেললো? তো আমি বললাম যে তোমরা কি আর কোনো কিছু দেখছো, এখানে কোনো কিছু অবজার্ভ করছো? না, আমরা কোনো কিছু অবজার্ভ করিনি।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও 48.2 FM, চলছে ভূত FM এবং একটা পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। শারাফ সেদিন ঢাকা এপিসোডে এসেছিলেন মা তানিয়াকে নিয়ে গত মাসের একদম শেষ সপ্তাহে, এবং সাথে ছিলেন ভাই ইশফার, এবং তারা তিনজনই আলাদাভাবে একটা কিছু দেখেন এবং তাদের বাবাও সম্ভবত দেখেন, এবং তানিয়ার কাছে আমরা শুনতে চেয়েছিলাম সেই ঘটনাটি, এবং তানিয়া খুব চমৎকার ভাবে সেই ঘটনাটি আমাদের বলেছিলেন, এবং সবাই সেদিন বলেছিলেন যে প্রত্যেকে অলমোস্ট সবার ধারণা যে একই জিনিস দেখেন। তো আমরা সেই ঘটনাটা শুনে আসবো। জি, এই ঘটনাটা অ্যাকচুয়ালি স্টার্ট হয় যখন আমার বাবা পেটে ছিল, আমার দিদার। সো আমরা জানি যে আগের কালে বাসাগুলো, আমার বাবার বাসাটা অ্যাকচুয়ালি লাইক হোম টাউন, লাইক যেখানে জন্ম হয়েছে সেটা ফরিদপুর ছিল। সো ওখানের বাসাগুলা যেখানে জন্ম হয়েছে ওই বাসাটা ছিল টিন শেডের, রাইট? সো যখন আমার বাবা কনসিভ করেছিল লাইক বাবাকে, তখন ওখান থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয় অনেক রকমের। যেমন নর্মালি অনেক সময় শোনা যেত যে টিন শেডের চাল ছিল যেটার উপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতো এবং অন্য মানুষ ঢিল দেওয়ার আওয়াজ হতো, কিন্তু ওটা অনেক রাতে, যেটা নর্মালি হওয়া সম্ভব ছিল না। এন্ড দেন অনেক ধরনের শ্যাডোজ দেখা যেত, সো যেগুলো নর্মালি আমরা দেখি না। এবং ওরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মধ্যেই আমার বাবার জন্ম হয়। সো বাবা জন্ম হওয়ার পরে আমরা যেমন জানি যে নর্মাল বাচ্চাদেরকে সাজানো হয় কপালের মধ্যে কালো টিপ দিয়ে, এটসেট্রা। সো ওইভাবে করে আমার বাবাকে কপালের মধ্যে কালো টিপ দিয়ে একদিন রোজার সময় আমার দুই বড় ফুপ্পি নিয়ে বের হলো। সো বারান্দার মধ্যেই ঘোরাঘুরি করছে, বারান্দায় দোলনা ছিল, দোলনায় শুয়ে ওরা গল্প করছে নিজেদের মতো। তার মধ্যে আজান পড়ে। আজান পড়ার পর ওরা ইফতারি করার এক্সাইটমেন্টে বাবাকে ভুলে ওখানে ফেলে দিয়ে চলে যায় ইফতারি করতে। তো আজান পড়ার সাথে সাথে তো সূর্য আস্তে আস্তে ডুবছে। তো সূর্য ডুবার সাথে সাথে আমার বাবা কান্না শুরু করে, এবং সেই কান্নাটা লাইক আনস্টপেবল, যে লাইক ওটা কন্টিনিউয়াসলি হচ্ছে, তো হচ্ছে মানে কোনোভাবে থামানো যাচ্ছে না। সো ওটার পরে আমাদের বাসার মানে ও দিদার বাসার ওখানে এক বুজুর্গ লোক থাকতো, তার কাছে নিয়ে যাওয়া হয়, তাকে বাবাকে নিয়ে যাওয়া হয়। এবং তারপরে হচ্ছিল গিয়ে অনেক সুরা টুরা পড়ে ওই লোকটা পরে বাবাকে ঠিক করালো, তার কান্নাটা বন্ধ হলো। তো ওই লোকটা বারবার করে ওয়ার্ন করে দিল আমার দিদাকে যে আপনার ছেলেকে নেক্সট টাইম থেকে আর কোনো সময় কপালে কালো চিপ দিবেন না। তো আমরা যেভাবে জানি যে যখন আমাদের কোনো ট্রাবল আসে আমরা ওটার উপায় পাই কিভাবে আমরা ওটাকে সলভ করবো, দেন ওটা আমরা সুন যখন ট্রাবলটা কেটে যায় আমরা কয়েকদিনের মধ্যে ওই জিনিসটা আবার ভুলে যাই। সো এরকমই কিছু একটা হলো। আমার ফুপ্পিরা কয়েক মাস পরে এক্স্যাক্টলি একইভাবে বাবাকে কাজল দিয়ে কপালের মধ্যে আবার বের করে নিয়ে যায়, এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার বাবা আবার কান্না শুরু করে, এবং এবারে কান্নাটা একদম লাইক কোনোভাবেই থামানো যাচ্ছে না, এবং লাইক অলমোস্ট লাইক মরে যাওয়ার মতন কান্না করছে একটা বাচ্চা ছোট। সো অনেক চেষ্টা করার পর ওই লোকের কাছে নিয়ে যাওয়া হলো আবার। ওই লোক এখন বলে আমি তো এবার ঠিক করবো না আপনার বাচ্চাকে। আমি বললাম আপনাকে কোনো সময় যেন না দেওয়া হয়, তারপরেও আপনারা দিলেন, তো আমি এখন ঠিক করতে পারবো না আপনার বাচ্চাকে। পরে আমার মানে দিদা অনেক রিকোয়েস্ট করার পর সে দোয়াদৌড় শুরু করলো, এবং কিছুক্ষণ পর হচ্ছিল গিয়ে বাবা ঠিক হয়ে গেল এবং বললো যে নেক্সট টাইম যদি কালো টিপ দেওয়া হয় আপনার বাচ্চাকে আর বাঁচানো যাবে না। অদ্ভুত ব্যাপার, আমরা সাধারণত কালো টিপ দিয়ে হচ্ছে নজর এড়ানোর জন্য, কিন্তু এখানে পুরো জিনিসটা উল্টো ঘটলো। এক্স্যাক্টলি, বলে যে আপনার বাচ্চাকে যখনই কালো টিপ দেওয়া হয় কিছু একটার সামথিং একটার নজর লাগে ওর দিকে, যেটার জন্য এই কান্নাটা শুরু করে। সো গ্রোয়িং আপ আমার বাবা অনেক নটি চাইল্ড ছিল, রেকলেস ছিল অনেক বেশি। সো হি হ্যাড অলওয়েজ লাইক ওর অনেক বেশি ইন্টারেস্ট ছিল এসব জিনিসে। সো এসব জানার পরে বাবা গ্রোয়িং আপ এগুলো জানলো, এন্ড বাবা যেহেতু একটা গভর্নমেন্ট সার্ভিস করে, সো বাবা ডিফারেন্ট জায়গায় পোস্টিংস হয়। তো সিলেটে পোস্টিং ছিল এই জন্য, এবং সিলেটে বাবা একটা কোর্স করতে গিয়েছিল। সো বিল্ডিংটা যেমন ছিল ওটা আই শেপের বিল্ডিং, এবং বাবার গ্রাউন্ড ফ্লোরের রুম সবচেয়ে কর্নারে। সো বাবা প্রত্যেকদিন রাতে 9টা-10টার দিকে এরকম একা একা ছাদে যেত। ছাদে যেয়ে বলতো যে কে আমার সাথে থাকতে আমার দিকে নজর লাগাতে ছোটবেলা, সাহস থাকলে আমার সামনে আসো। সো এরকম একদিন করলো, 2 দিন করলো, 3 দিনের দিন বাবা যখন ছাদে গেল বাবা ফেল্ট আ বিট উইয়ার্ড।
যেটা ইউজুয়ালি হয় না, বিকজ হি ডাজন্ট বিলিভ, কোনো সময় এসব বিলিভ করে না। ট্রাস্ট করতো না হ্যাঁ, কোনোদিনও। যে এসব করলে কিছু হয় না আসলে, এগুলো সব ব্লেম। সো এগুলোর পরে বাবা আবার একই ভাবে করলো এবং 12টার দিকে বাসায় চলে আসলো, রুমে এসে ঘুমালো। এবং নর্মালি কি হয়, বাবা শোয়ার আগে সব দরজা জানালা লক করে শোয়, কিন্তু আনফরচুনেটলি আর সারপ্রাইজিংলি সেদিন বাবার পায়ের কাছে বা মাথার কাছে দরজাটা খোলা ছিল। তো ঘুমাচ্ছে, ঠিক মিড নাইটের দিকে 1:30 2টা, এই সময় আবার হঠাৎ করে ঘুম ভাঙে এবং বাবার মনে হয় যে বাবার সাথে there is someone, বাবা is not alone. Alone, okay. তো বাবা যেহেতু করিডোর থেকে হালকা লাইট আসছে, ওই লাইটের মধ্যে মোটামুটি ক্লিয়ারলি দেখা যায় এবং বাবা দেখতে পারলো যে বাবার পায়ের কাছে একটা অসম্ভব সুন্দর মেয়ে দাঁড়ানো। মেয়েটা দেখতে মানে আমরা হিন্দুদের দুর্গা যে মূর্তিটা দেখি অলমোস্ট ওটার মতন দেখতে, জাস্ট ডিফারেন্স হচ্ছিল গিয়ে নর্মাল মেয়েদের চুল থাকে নিচ দিকে ছাড়, ওই মেয়েটার চুল ছিল আকাশে উড়া, মানে অপোজিট ডাইরেকশনে উপরে ছিল এবং গোল হওয়া, ছড়ানো সব জায়গায়, এবং চোখগুলা রক্তের মতন লাল ছিল এবং এক দৃষ্টিতে খুবই রাগ হয়ে বাবার দিকে তাকিয়ে আছে। সো বাবা এটা দেখে মানে এমন ভয় পায়, বাবা বলা শুরু করে যে তুমি এখানে কেন আসলে, তুমি এখান থেকে চলে যাও, এই মুহূর্তে চলে যাও। এবং এটা বলার পর সে নয় না কোনো দিকে, এবং একটু পরে তার বাম হাতটা উঠালো এবং ওটার মধ্যে সে একটা মেয়ের চুল মুঠি করে ধরা ছিল এবং এই মেয়েটার গলা কাটা ছিল। Okay. এটা দেখার পর বাবা প্রচন্ড ভয় পেয়ে আয়াতুল কুরসি পড়া শুরু করে। এন্ড দেন আয়াতুল কুরসি যত পড়ে ওই মেয়ে আরো রাগ হয়, আরো ভিশিয়াস ভাবে তাকায় বাবার দিকে। সো ওভাবে করে আস্তে আস্তে আয়াতুল কুরসি পড়তে পড়তে ওই মেয়েটা আস্তে আস্তে ফ্লোট করা শুরু করলো মাটির থেকে, ফ্লোট করে আস্তে দরজা দিয়ে Vanish হয়ে যায়। ওকে, বাট একটা জিনিস, সেটা হচ্ছে আপনার বাবার জীবনে এই সমস্ত ঘটনা ঘটেছে, আপনাদের ফ্যামিলি মেম্বার আরো 2 জন আছেন এখানে, আপনার মা আছেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমি ঈশ্বর। ভাই আপনি, জি, আমি তাই না? ঈশ্বরের ভাইয়া। আচ্ছা, সারের ভাইয়া, সারের আম্মুর সাথে আমি একটু পরিচয় হই, আমরা একটু জাস্ট একটু পরিচিত হই। জি, আমি তানিয়া। ওকে, তো আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে এই যে ওরা বলছিল যে ওনাদের বাবার যে সমস্যাটা ছোটবেলায় হয়েছিল, কিন্তু সেই সমস্যাটা রেশ ধরে এই মেয়েটিকে কি আপনারা কেউ দেখেছেন, আপনাদের 3 জনে কেউ দেখেছেন যে মেয়েটির কথা উনি বলেন? না, আমি ঠিক আসলে মেয়েটা কেমন ছিল বা কি সেটা তো আমি জাস্ট এমনি শুনেছি, আমি কখনো ওভাবে করে তো কিছু মানে যেহেতু এটা আমি বলতেই পারবো না, কিন্তু আমি এটুকুই বলতে পারি, একটা সময় যেহেতু আমার হাজবেন্ড গভর্নমেন্ট সার্ভিস করেন এবং বিভিন্ন জায়গায় তার পোস্টিং থাকে, আমরা একটা হিলি এরিয়াতে যে কোনো একটা প্লেসে, ওখানে একবার, তখন আমার বাচ্চারা খুব ছোট, ওদেরকে নিয়ে আমি ওখানে গেলাম। আর তার চেয়েও আগে আমি বলি, আমার বড় ছেলে যখন আমি এই ধরনের কিছু অ্যাবনর্মাল ব্যাপার, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমার বাসায় ছিল, বিকজ ওর বাবা একটা ভাইটাল পোস্টে ছিল এবং ওকে খুব বিজি থাকতে হতো, আমি অলমোস্ট একাই থাকতাম। সেই সময়টায় আমাকেও কিছুটা জিনিস, এই ধরনের জিনিস ফেস করতে হয়েছে এবং আমি তখন জিনিসটাকে আসলে এভাবে দেখতাম যে হয়তো আমি প্রেগনেন্ট, সো সেজন্যই হয়তো আমি ভয় পাচ্ছি। অনেকেই বলেন যে এই সময়টা অনেক রকম চিন্তা আসে মাথায়, রাইট, ওটা থেকেই, বাট আমি ওটাকে কখনো সিরিয়াসলি ওভাবে কিছু ধরিনি। তারপর যখন একটু বড় হলো আর যখন সেই হিলের একটা জায়গায় আমরা গেলাম, ওখানে যাওয়ার পর একদিন মধ্যরাত্রিতে, আমি ঠিক সময়টা বলতে পারবো না, কিন্তু মধ্যরাত্রিতে আমি একটু মানে ওয়াশরুমে যাব, হঠাৎ আমি তাকিয়ে দেখলাম আমার পায়ের কাছে একটা বড় জানালা ছিল, খুব বড় একটা জানালা ছিল। তো আমি পর্দাটা সরানো ছিল, আমি ওখানে হঠাৎ করেই আমার চোখটা গেল এই জন্যে যে আমি দেখতে পেলাম যে আমি নিজেই ওখানে দাঁড়ানো আছি জানালার বাইরে। আচ্ছা, আমি দাঁড়ানো আছি, নিজেকেই দেখতে পাচ্ছি, আমি আমার নিজেকে দেখতে পাচ্ছি। সেটা একটা ভয়ঙ্কর একটা ফিলিংস, এটা আমি এক্সপ্লেইন করতে পারবো না। এক্স্যাক্টলি ঠিক সেই রকমই, যেরকম চুলগুলো উপর দিকে, একটা মানে অদ্ভুত অবস্থা চুলে, আর চোখটা ভীষণ টকটকে লাল এবং খুব রাগী চোখে আমি আমার নিজেকেই দেখছি। এবং আমি এতটাই ভয় পেলাম যে আমি ওর বাবাকে তখন ডেকে তুললাম, আমি এবং সাথে সাথে আমি আর কিছু তখন আর কিছু আমার মানে এর পরের অংশ আমার আসলে আর কিছু মনে